নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা নেটের ইউনিট 4 এর তুঙ্গভদ্রার তীরে। এর আগে দুদিন আমি কিছুটা করে আলোচনা করেছি। আজকে যতটা হয় কিছুটা আমরা আলোচনা করব। আগের দিন আমরা প্রথম পর্বটা শেষ করেছিলাম, আজকে দ্বিতীয় পর্বটা পড়ছি। আমি প্রত্যেকটা লাইন পড়ছি না, আমি শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলো বলতে যাচ্ছি। পেজ নাম্বারও বলছি, আপনারা দাগিয়ে নিন। দেখুন, দ্বিতীয় পর্বের 1, দিনের আলো ফুটিবার সঙ্গে সঙ্গেই কিল্লাঘাটে মহা হইচই আরম্ভ হইয়া গিয়াছে। কোথায়? কিল্লাঘাটে। দাগান। কুমার কম্পন ফিরিয়া আসিয়াছেন। এখানে আমরা কুমার কম্পনকে দেখতে পাচ্ছি। গোলাকৃতি খেয়ার তরিগুলি ঝড়ের তাড়নে ছত্রভঙ্গ হইয়া গিয়াছিল, কিন্তু ডুবিয়া যায় নাই। এখানে আমরা ঝড়ের পরবর্তী পরিবেশ দেখতে পাব। ঠিক তার দেখুন, তার পরের প্যারা এবং তার পরের প্যারায় দেখুন, এখনো সূর্যোদয় হয় নাই, কিন্তু পূর্ব দিগন্ত আসন্ন সূর্যের ছটায় স্বর্ণাভ হইয়া উঠিয়াছে। ডিঙাগুলি ভাটির দিকে চলিল। দাগান। ডিঙাগুলি ভাটির দিকে চলিল, কারণ বানচাল বহিত্র তিনটি ওই দিকেই পরস্পর হইতে 2-3 রজ্জু দূরে আটকাইয়া আছে। মন্তব্য যুক্তি হিসাবে আসতে পারে। নেক্সট পেজে দেখুন। আচ্ছা, এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে কম্পনদেব এখানে যেই দ্বীপে আমরা অর্জুনকে দেখব এবং বিদ্যুন্মালাকে দেখতে পাবো যে দ্বীপে আছেন, এবং সেই দ্বীপে হচ্ছে কুমার কম্পন এসেছেন এবং তাদের সাথে কথোপকথন হচ্ছে, এই বিষয়টা এখানে রয়েছে। খুব একটা ইনফরমেশন এখানে নেই। আপনারা 43 নম্বর পেজে যান। 43 পেজে একদম শেষের দিকে দেখুন, শোভাযাত্রার গতি দ্রুত নয়। একদম শেষের একটু আগে, শোভাযাত্রার গতি দ্রুত নয়। দাগান। সম্মুখে হচ্ছে 5টি হাতি ও পশ্চাতে অশ্বারোহীর দল তার বেগ মর্যাদা সংযত করিয়া রাখিয়াছে। কটা হাতি? 5টা। আজ আর মুরজ মুরলি বাজিতেছে না, থাকিয়া থাকিয়া বিপুল শব্দে তুরী ও পটহ ধ্বনিত হইতেছে, যেন বিজয়ীর সৈন্যদল ডঙ্কা বাজাইয়া গৃহে ফিরিতেছে। দাগাবেন। এরপর দাগান হচ্ছে নেক্সট প্যারাটাই দাগাতে হবে। এই বিশাল নগরের আকৃতি প্রকৃতি সত্যই বিচিত্র। 7টি প্রাকার বেষ্টনীর মধ্যে 6টি পিছনে পড়িয়া আছে, তবু নগর এখনো তাদৃশ জনাকীর্ণ নয়। দাগান। নেক্সট প্যারাতে যান। নেক্সট প্যারাতে দেখুন রয়েছে, তারপর আবার অসমতল শিলাবন্ধুর ভূমি, স্বল্প সেচন তুষ্ট জোয়ার বাজরার শূলকণ্টকিত ক্ষেত্র। ঊর্ধ্বে চাহিলে দেখা যাচ্ছে কি, দূরে দূরে 3টি স্তম্ভাকার গিরিশৃঙ্গ। গিরিশৃঙ্গগুলোর নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে হেমকূট, একটা মাতঙ্গ, আর একটা হচ্ছে মালয়বন্ধ। 3টের নাম মনে রাখবেন। নেক্সট পরবর্তী পৃষ্ঠাতে দেখুন, তোরণের প্রহরীরা পথ ছাড়িয়া দিল। দাগান এখান থেকে। তোরণের প্রহরীরা পথ ছাড়িয়া দিল, মিছিল 7ম পুরীতে প্রবেশ করিল। 7 কৌটার মধ্যে 1 কৌটা, ইহার ব্যাস 4 ক্রোশ। ইহার মধ্যে 34টি প্রশস্ত রাজপথ আছে। তন্মধ্যে প্রধান রাজপথের নাম কি? পানসুপারি রাস্তা। নাম পানসুপারি রাস্তা হইল সোনা রূপা হীরা জহরতের বাজার। এখানে দাগান। তারপরে পরের প্যারায় দেখুন, মিছিল সেই দিকে চলিল, গভীর শঙ্কে ডঙ্কা ও তুড়ি বাজিতেছে। কি বাজিতেছে? ডঙ্কা এবং তুড়ি। দাগান। 2 নম্বরে আসুন। 2। তাহলে এখানে আমরা যে ঘটনাটা দেখলাম, আমি কি করেছি, প্রত্যেকটা খাতায় করে করে নোট করে লিখেছি বা বইয়ের ওপরে লিখে রেখেছি। যেমন দেখুন, এখানে আমরা কি দেখলাম, যে অর্জুন এবং বিদ্যুন্মালাকে উদ্ধার করছে কম্পন ওই দ্বীপ থেকে, এবং কম্পনের মানে একটা ঈর্ষান্বিত মনোভাব দেখা যায় বিদ্যুন্মালাকে দেখে, এবং তার সাথে সাথে সেখানে যে প্রবেশ করছে তার বর্ণনা, এগুলো আমরা এই পার্টে পেলাম। 2 আমরা কি দেখবো, এবার রাজকন্যারা আসছে, আগমন হচ্ছে। দেখি, আমরা আগে পড়ে নিই। প্রথমেই দাগান। রাজপুরীর 700 প্রতিহারিণীর ও পরিচারিকার সভাগৃহের সম্মুখে সারি দিয়া দাঁড়াইয়াছে। তাহাদের বাম হস্তে চর্ম, দক্ষিণ হস্তে মুক্ত তরবারি। দাগান।
সকলেই দীর্ঘাঙ্গী যুবতী সুদর্শনা, তাহাদের মধ্যে অল্প সংখ্যক তাতারি যুবতী আছে, পিঙ্গল কেশ ও নীল চক্ষু দেখিয়া চেনা যায়। তাহলে তাতারি যুবতীদের কিভাবে চেনা যায় দাগাতে হবে। পরের প্যারায় আসুন। তপ্ত কাঞ্চন দেহ মুখে সৌম্য প্রশান্ত গাম্ভীর্য দাগান। পরিধানে দাগাতে থাকুন যতটা আমি বলে যাচ্ছি। পরিধানে পট্টবস্ত্র উত্তরীয়, কর্ণে মণিময় কুণ্ডল, বাহুতে অঙ্গদ। যৌবনের মধ্যাহ্নে মহারাজ দেবরায়ের দেহ যেন লাবণ্যচ্ছটা বিকীর্ণ করিতেছে। দাগাতে হবে দেবরায়ের বর্ণনা। এখানে শুধু দেবরায় নয়, যাদের যাদের বর্ণনা, শারীরিক বর্ণনা যেভাবে দেওয়া হয়েছে, সেটা চিপিটক হোক, মন্দোদরী হোক, বিদ্যুন্মালা হোক, আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে রাজা দ্বিতীয় দেবরায়ের বর্ণনা, দাগান। এরপর নেক্সট প্যারায় দেখুন, আশীর্বাদের ভঙ্গিতে করতল তুলিয়া রাজা কি বলেছিল? স্বস্তি। রসরাজ নিজের দোলা থেকে নামলেন এবং নেমে রাজাকে কি বললেন? জয়স্তু মহারাজ। আচ্ছা, এবং পরিচয় দিচ্ছেন এখানে। এখানে খুব বেশি এটা আমরা এই পরিচয় আমরা আগেই পেয়েছি। এরপর দেখুন নেক্সট 45 নম্বর পেজে, রাজা বলিলেন ধন্য, মাতুল মহাশয়কে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। আমরা আগে জানি যে মাতুল মহাশয় যখন ঝড় হয় তখন নদীতে পড়ে গেছিল। আচ্ছা, ইতিমধ্যে ধর্নায়ক লক্ষণ মল্লপ রাজার পাশে একটু পিছনে আসিয়া দাঁড়াইয়াছিলেন। ইনি একাধারে রাজ্যের প্রধান সেনাপতি ও মহাসচিব। দাগান। 50 বৎসর বয়স্ক, দৃঢ় শরীর পুরুষ, অত্যন্ত সাদাসিধা বেশবাস, মুখ দেখিয়া বিদ্যাবুদ্ধি ও পদমর্যার কোনো পরিচয় পাওয়া যায় না। দাগাতে হবে, কারণ এটা হচ্ছে লক্ষণ মল্লপর বর্ণনা, তিনি কেমন ছিলেন এবং তার বয়স কত পাচ্ছি? 50। দুটো বেলা পরে নেমে আসুন। দেখুন, লক্ষণ মল্লপ লক্ষ্য করিয়াছিলেন রসরাজ চোখে ভালো দেখেন না। তিনি তাহার হাত ধরিয়া আগে লইয়া চলিলেন। অতিথিবর্গ পিছনে গেল। তারপরে রয়েছে রাজসভা হইতে শত হস্ত দূরে রাজকীয় টঙ্কশালের পাশে প্রকাণ্ড দ্বিভূমক অতিথি ভবন। সেখানে 500 অতিথি এককালে বাস করে। দাগান। নেক্সট প্যারাটাও পুরোটা পড়তে হবে। ইত্যবসরে রাজপুরী হইতে একটি শক্ত সমর্থা দাসী স্বর্ণ কলসে জল আনিয়া রাজকুমারীদের পায়ের কাছে ঢালিয়া দিল। সে হচ্ছে পিঙ্গলা। সে হচ্ছে 700 প্রতিঘারিণীর প্রধান নায়িকা পিঙ্গলা। রাজা তাকে সম্বোধন করে বললেন পিঙ্গলে, এবং তাকে কি বললেন? যে নতুন প্রাসাদ তৈরি হচ্ছে রানীদের জন্য এবং বাসের উপযোগী হয়নি সেটা, তুমি আপাতত এদের রাজ সভাগৃহে দ্বিতলে নিয়ে যাও, উপস্থিত থাকো। পিঙ্গলা এটা জানতো, কিন্তু হয়তো রানীদেরকে শোনানোর জন্যই রাজা এই কথাটা আবার বললেন। আচ্ছা, নেক্সট প্যারায় চলে আসুন। দেখুন 2-3 লাইন পরে রয়েছে রাজকীয় সভাগৃহটি দ্বিভূমক। এখান থেকে দাগান। এখান থেকে একদম শেষ পর্যন্ত তৃতীয় মহলটি এতদিন শূন্য পড়িয়ে আছে। তাহলে আমরা জানলাম হচ্ছে দ্বিভূমক যে রাজভবন, সেখানের প্রথমে আমরা কি দেখতে পাবো? একটাতে মহারাজ দিবাকালে বিশ্রাম করছে, দ্বিতীয়টা হচ্ছে রাজার পাকশালা, এবং 10 জন পাচিকা রয়েছে রাজার জন্য রন্ধন করে, এবং নপুংসক কঞ্চুকি পাকশালার দ্বারে পাহারা দিচ্ছে। তৃতীয় মহল শূন্য পড়েছিল, সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়। কোন মহলে? তৃতীয় মহলে। পরবর্তী পৃষ্ঠা আসুন। বলছে দেখুন, বহু স্তম্ভযুক্ত রাজসভার আকৃতি। এখানে রাজসভার আকৃতির বর্ণনা রয়েছে, এই প্যারাটা পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপর তার পরের প্যারায় আমি আর এটা রিপিট করছি না, পরের প্যারায় যাচ্ছি। সেটা হচ্ছে দ্বিপ্রহরের সভাগৃহ শূন্য, সভাসদ স্বস্বগৃহে প্রস্থান করিয়াছেন। আচ্ছা, রাজা দেবরায় আসিয়া কিংখাবের ওপর বসিলেন। এখান থেকে তেমন প্রশ্ন নেই। এখান থেকে একটা রয়েছে যে দুজন ভাই, অর্থাৎ কুমার কম্পন এবং দেবরায়, এদের দুজনের বয়সের পার্থক্য কত? 10 বছর। দেখুন 2 লাইন পরেই লেখা রয়েছে। প্রায় সমান, তাহাদের আকৃতি প্রায় সমান। 10 বছর বয়সের পার্থক্যে যতটুকু প্রভেদ থাকে ততটুকুই আছে। দাগাতে হবে। দুটো প্যারা পরে আসুন। বিবৃতির মাঝখানে লক্ষণ মল্লপ একসময় আসিয়া সিংহাসনের পাদমূলে পারসিক গালিচার ওপর বসলেন। কি গালিচা? পারসিক গালিচা। দাগাতে হবে। আবার নেমে আসুন। লক্ষণ মল্লপ কুমার কম্পনের মধ্যে ভালোবাসা নাই, দুজনেই দুজনকে আর চোখে দেখেন। জায়গাটা দাগাবেন, দুজনেই দুজনকে আর চোখে দেখেন। এখানে কিন্তু আরো অন্য কারোর কথা হতে পারে, সেটা আমরা পড়তে পড়তে দেখতে পাবো, তাই জায়গাটা দাগাতে হবে। এরপর দেখুন,
লক্ষণ মল্লপের দিকে বক্র কটাক্ষপাত করিয়া কে বলল, আমার বিবেচনা এ কন্যা বিজয়নগরের রাজবধূ হওয়ার যোগ্য নয়, কম্পন বলল। পরের প্যারায় আসুন, দেখুন দুটো প্যারা পরে লেখা রয়েছে, লক্ষণ মল্লপ ঘাড় নাড়িয়া সায় দিলেন, তারপর বাম হস্ত দিয়া দক্ষিণ করতলে তালি বাজাইলেন, দাগান। পরের লাইনে আসুন, সিংহাসনের সম্মুখে রূপার ভল্ল নামাইয়া নতজানু হইল। রূপার ভল্ল কিন্তু, অন্য কিছু নয়, দাগান। 3 নম্বর পরিচ্ছেদ হচ্ছে, আচ্ছা এখানে তাহলে ঘটনাটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে কি হলো, যে বিজয়নগর রাজ্যের অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে, তারপর হচ্ছে কিল্লাঘাটে যারা রয়েছে তাদেরকে নিয়ে আসা হলো, এবং কি হলো, কম্পনদেব রাজার কাছে বিদ্যুন্মালা অর্জুন বর্মার ঘটনাটা বলল, তাদেরকে কিভাবে পাওয়া গেছে ইত্যাদি। 3 হচ্ছে অর্জুনকে এবার রাজার সামনে নিয়ে আসা হচ্ছে। আচ্ছা এখানে আমরা একটা ইনফরমেশন পাবো একদম প্রথম প্যারার শেষেই, যে রসরাজ কিন্তু নিরামিষ খাইলেন, তাহার জন্য বিশেষ ব্যবস্থা, দধি মন্দ ক্ষীর ফলমূল মিষ্টান্নের ভাগই অধিক। পরের প্যারায় আসুন, অর্জুন বর্মা একটি প্রকোষ্ঠে উপাধান মাথায় দিয়া শয়ন করিয়াছিলেন, উপাধান হইতে স্নিগ্ধ শীতল উশিরের গন্ধ নাকে আসিতেছে। কিসের গন্ধ, দাগান। মনে হবে আপাত অর্থে এগুলো মনে রাখার দরকার নেই, কিন্তু এগুলো থেকে প্রশ্ন দিয়ে দেয়। 48 নম্বর পাতায় আসুন, প্রথম একটা দুটো তিনটে মতন স্তবক ছেড়ে দিয়ে তারপরে যে জায়গাটা রয়েছে, যে রাজকক্ষটি আকারে যেমন বৃহৎ, উচ্চ দিকে তেমনি গোলাকৃতি ছাদযুক্ত, মুসলমান স্থাপত্যের প্রভাবে ভবন শীর্ষে গম্বুজ রচনার রীতি প্রচলিত হইয়াছিল। তাহলে এটা মন্তব্য যুক্তি আকারে আসতে পারে যে কেন গম্বুজ রচনার রীতি প্রচলিত ছিল, মানে মুসলমানদের স্থাপত্যের প্রভাবে, এই জায়গাটা। নেক্সট পরের প্যারায় দেখুন, রাজার সম্মুখে তাম্বুল চর্বণ পুরুষের পক্ষে নিষিদ্ধ ছিল, তবে অনুমতি দিলে খাওয়া চলিত। মানে এখানে নারীদের কোনো নিষিদ্ধ ছিল না, কিন্তু পুরুষরা কিন্তু রাজার সম্মুখে তাম্বুল চর্বণ করিতে পারিতেন না, ডাকাতে হবে। এটা একটা ইনফরমেশন। 49 নম্বর পেজে দেখুন, প্রথম দুটো প্যারার পরে দেখুন রয়েছে, রাজা দেখিতে শান্তশিষ্ট, কিন্তু তাহার একটি বজ্রকঠিন ব্যক্তিত্ব আছে, যাহার সম্মুখীন হইলে অভিভূত হইতে হয়। আচ্ছা একদম শেষে দেখুন, এই পাতার শেষে এখানে একটা স্বর্ণমুদ্রা দেওয়া হলো রাজকুমারীকে প্রাণ রক্ষা করেছে বলে। এখানে আর আমরা তেমন কিছু পাচ্ছি না। এরপরে চলে আসুন পরের পেজে দেখুন, একদম 50 নম্বর পেজের একটু আগে দেখুন, অতএব রাজগুরু আর্য কুর্মদেবকে রাজা ডেকে আনলেন। কুর্মদেব হচ্ছে রাজগুরু, মনে রাখতে হবে। কুর্মদেব একটি চীনাসন হস্তে এলেন এবং শীর্ণকায় পলিত শীর্ষ ব্রাহ্মণ, দাগান। এটা কিন্তু আপাত অর্থে মনে হতে পারে যে এটার রসরাজ সম্পর্কে বলছে, তা কিন্তু নয়। এবং তিনি কি বললেন সেই জায়গাটা দাগান নিচে, বিবাহ 3 ঋতুকাল বন্ধ থাকবে, এই 3 মাস কন্যা প্রত্যহ প্রাতে অবগাহন স্নান করে পম্পাবতীর মন্দিরে সহস্তে পূজা দেবেন, শ্রাবণ মাসে বিয়ের দিন ঠিক করবে। ইনফরমেশনগুলো দাগান। নেক্সট দেখুন, কন্যার পিতাকে জানিয়ে দিলেই হবে ইত্যাদি। 2 দণ্ড পরে গুরুদেব বিদায় লইলেন। 1 দণ্ড পরে, 3 দণ্ড পরে নয়, 2 দণ্ড পরে। 4 নম্বর ইয়েতে আসুন, 51 নম্বর মানে পৃষ্ঠা দেখুন, আচ্ছা এখানে যে ঘটনাটা ঘটলো আমরা কি দেখলাম, তৃতীয়তে যে অর্জুন বর্মা তিনি রাজার কাছে আসছেন এবং মন্ত্রী অর্জুন বর্মাকে যাচাই করছে, এরপর বিবাহের যে 3 মাস পিছিয়ে যাচ্ছে, এই ঘটনাটা পেলাম। 4 দেখুন, প্রথম প্যারায়, মন নিরুদ্বেগ, রাজা তাহাকে সৈন্যদলে গ্রহণ করিবেন, বিদেশে তাহার গ্রাসোচ্ছাদনের চিন্তা থাকিবে না, শুইয়া শুইয়া অর্জুনের দেহ মন মধুর জরিমায় আচ্ছন্ন হইয়া পড়িল। আপাত অর্থে মনে হতে পারে কেন আচ্ছন্ন হয়ে পড়লো, মানে বিদ্যুৎমালার কারণে কি, তা কিন্তু নয়, কারণটা কিন্তু এটা খেয়াল রাখতে হবে। 2 দণ্ড পরে তন্দ্রা এলো ইত্যাদি। আচ্ছা এর পরের যে স্তবকটা সেখানে দেখুন, এই যে পান সুপারি রাস্তার কথা বলছে, জায়গাটার কথা বলছে, এই পথ প্রস্থে হচ্ছে 40 হস্ত, দৈর্ঘ্যে 12 হস্ত, ইহাই বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজপথ। পান সুপারি রাস্তার নাম হইলেও পান সুপারির দোকান এখানে অল্পই আছে। এই রাস্তার 2 পাশ জুড়িয়ে আছে সোনা রূপা হীরা জহরতের দোকান, অট্টালিকা ইত্যাদি। এই প্যারাটা দাগান। পরের প্যারায় দেখুন,
কি কি দেখছে, কেহ পানের দোকানে পান কিনছে, কেহ শীতল শরবত পান করছে, মেয়েরা ফুল কিনিয়া করবিতে পড়িতেছে ইত্যাদি। নেক্সট প্যারায় আসুন। বলছে বিজয়নগরের অধিবাসীদের মধ্যে এবার আমরা ওখানকার জীবনযাত্রা এবং তারা কেমন দেখতে এই সমস্ত বর্ণনা আমরা দেখতে পাবো। দেখুন এখানে বিজয়নগরের অধিবাসীদের মধ্যে ঘোর কৃষ্ণবর্ণ মানুষ বড় কেউ নাই, সকলেই গায়ের রং অরুণাভ গৌর হতে, কচি কলাপাতার মতো, কোমল খরিদ পাণ্ডু, মেয়েরা সুগঠনা লাবণ্যবতী। তারপরে দাগান, এদেশে দাগাতে থাকুন, এদেশে স্ত্রী পুরুষ কেহই পাদুকা পরিধান করে না, মনে রাখতে হবে। এমনকি রাজা যতক্ষণ রাজপুরীর মধ্যে থাকেন তিনিও পাদুকা পরিধান করেন না। গুলবর্গায় মুসলমানেরা কি করে, চামড়ার সুরতোলা নাগরা পরে, দেখা দেখি উচ্চ শ্রেণীর হিন্দুরাও পরে। এদেশে কেবলমাত্র কি হয়, তুরানি তীরন্দাজেরা স্থূল বৃষজর্মের ফৌজি জুতা পরে, দাগাতে হবে। এবং তার সাথে দেখুন বলছে এখানে মাথায় টুপি বা পাগড়ি পরার রেওয়াজ নেই, তুরানিরা ছাড়া সকলেই নগ্নশির। খুব গুরুত্বপূর্ণ জায়গা, মন্তব্য যুক্তি হিসাবে আসার থেকেও শুদ্ধ অশুদ্ধ থেকে প্রশ্ন হতে পারে। নেক্সট দেখুন নিচের লাইনে রয়েছে ফুলের প্রসঙ্গ। মালিনী একটি গৃহের সম্মুখদ্বারে প্রশস্ত বাতায়নের ন্যায় স্থানে বসিয়া ফুল বিক্রি করছে। বিজয়নগর কি ফুলের জন্য বিখ্যাত, গোলাপ ফুলের জন্য। 52 নম্বর পেজের প্রথমেই আমরা পাবো। কিন্তু এখন গোলাপের মরশুম নয়, 2-4টে রক্তবর্ণ গোলাপ আছে, স্তূপীকৃত সোনার বরণ, চাপা ফুল আছে। কি কি ফুল আছে পরপর সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবেন। চাপা ফুল, জাতি, জুথি, কাঞ্চন, অশোক, পরপর 5টা। এবং বাতায়নে তোরণ হইতে সারি সারি নবমল্লিকার মালা ঝুলিতেছে। আচ্ছা, কিছুটা নেমে আসুন। বলছে দেখুন জুথি ও অশোক ফুলে গ্রথিত মালা, যেটা নাকি অর্জুন বর্মা কিনেছিল, তার দাম ছিল হচ্ছে 3 দ্রম্য। দাগান। আবার কিছুটা নেমে এসে দেখুন সেই প্যারাটা, অপরিচিতা যুবতীর সহিত এরূপ লঘু হাস্যালাপ অর্জুনের জীবনেই প্রথম, সে হাসি মুখে মালিনীকে স্বর্ণমুদ্রা দিল। আচ্ছা, মালিনী তার বদলে কি দিল, 1 মুঠা রূপা ও তামার মুদ্রা। দাগান। পরে চলে আসুন নিচের দিকে, যে অর্জুন পিছু ফিরতেই একজন লোককে দেখলেন যে শীর্ণ আকৃতি, বৈশিষ্ট্যহীন মুখ। কার? বেঙ্কট বর্মার। আমরা পরে নামটা পাবো, এখানে ছোট্ট করে লিখে রাখতে পারেন। তার নিচে দেখুন কিরাত বেশি একজন লোক, কিরাতের মাথায় কড়ির টুপি, মণিবন্ধে কি রয়েছে এটা দাগান। কি হচ্ছে এখানে, বাজ পাখি এবং পায়রার মধ্যে খেলা চলছে। ঠিক আছে, এখানে খুব বেশি ইনফরমেশন নেই, পরবর্তী পৃষ্ঠায় চলে আসুন। অর্জুন খেলা দেখে প্রীত হয়ে কি দিয়েছিল, তাম্র মুদ্রা ফেলে দিয়েছিল। ওপরে লিখে রাখতে পারেন লাইনটা খুঁজে না পেলে, তাম্র মুদ্রা দিয়েছিল। এখানে আর খুব কিছু নেই। আচ্ছা, এরপরে দেখুন 54 নম্বর পৃষ্ঠায় রয়েছে, রাজপুরীর কাছাকাছি আসিয়া অর্জুন পিপাসা অনুভব করলো, তখন তিনি কি বললেন, শীতল তাক দাও, খাট তক্র। আচ্ছা, একদম লাস্ট লাইন ভীষণ গুরুত্বপূর্ণ। অর্জুন জানিত না যে মাতৃভূমি বলিয়া কোনো বিশেষ ভূখণ্ড নাই, মানুষের সহজাত সংস্কৃতির কেন্দ্র যেখানে, মাতৃভূমিও সেখানে। খুব গুরুত্বপূর্ণ জায়গা, দাগাতে হবে। তাহলে এখানে আমরা দেখছি হচ্ছে অর্জুন বর্মার চোখে বিজয়নগর রাজ্যের বর্ণনা। 5 নম্বরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে চিপিটক মন্দোদরীর প্রসঙ্গ পাচ্ছি। তারা এক গ্রামে গেছে এবং সেখানে কি ঘটেছে ইত্যাদি। আচ্ছা, তার আগে আমরা কি দেখবো, সভায় পাত্র অমাত্র। দাগান। সভাসদ ছাড়াও ইরান দেশের রাজদূত আব্দুল রজ্জাক ছিলেন, নামটা দাগাতে হবে। আচ্ছা, এরপরে দ্বিতলে বিরাম মন্দিরে গিয়া রাজা প্রথমে কি করলেন, কেতকী সুরভিত জলে স্নান করলেন। কিসে? কেতকী সুরভিত জলে। পরবর্তী পৃষ্ঠায় আসুন, বেশ কিছুটা নিচে মাঝে রয়েছে 55 নম্বর পৃষ্ঠাতে। শেষ মুহূর্তে রাজা অন্তরঙ্গকে জানাইয়া দিতেন, অর্থাৎ এখানে আমরা রাত্রিবাসের কথা, রাজা কার সঙ্গে রাত্রে থাকবেন সেটা একমাত্র তার অন্তরঙ্গ কাউকেই জানিয়ে দিতেন। কেন, এর কারণটা আমরা দেখব। শেষ মুহূর্তে রাজা অন্তরঙ্গকে জানাইয়া দিতেন রাজাদের জীবন সর্বদাই বিপদ সংকুল, বিশেষত রাত্রিকালে গুপ্ত ঘাতকের আশঙ্কা অধিক। তাই রাজা কোন রাত্রি যাপন, মানে কার সাথে কোথায় রাত্রি যাপন করবেন তাহা যথাসম্ভব
গোপন রাখতে হয়, মন্তব্য যুক্তি হিসাবে পড়তে হবে। আর এখানে আমরা জানবো হচ্ছে তিনি পদ্মালয়ার সাথে থাকবেন। একদম নিচে দেখুন, দুইজনের মনের গতি ভিন্নমুখী। এখানে আমরা জানি একজন বিদ্যুন্মালা, একজন মণিকঙ্কনা। এরপর 56 নম্বর পেজে সেরকম কিছু নেই, এবং 57 নম্বর পেজে আমরা একটা ইনফরমেশন পাবো, সেটা হচ্ছে মামা হচ্ছে দক্ষিণ দেশের মানুষ, এটা পাবো। তারপরে একটা পাবো হচ্ছে হাজার হাজার বছর পূর্বে এই স্থানে, একদম 57 নম্বর পেজের লাস্টের প্যারাটাই, মিডিল লাইনটা দেখুন, হাজার হাজার বছর পূর্বে এই স্থানে বোধহয় একটি হ্রদ ছিল, ক্রমে শুকাইয়া গিয়াছে, অর্থাৎ যেখানে তারা গিয়ে পড়েছে সেই জায়গাটার কথা বলছে। আচ্ছা, এখানে বণিকরা কি করে, মাঝে মাঝে আসে, কাপড়, মেয়েদের তামা ও লোহার গহনা বিক্রয় করিয়া যায়, বিনিময়ে নারকেল, সুপারি, চাকচর্ম প্রভৃতি লইয়া যায়। দাগান। এরপরে দেখুন রয়েছে, দেখা গেল গ্রামের মানুষগুলো অর্ধবর্ণ হইলেও অতিশয় অতিথি বৎসল। তারা কি কি দিল, দুগ্ধ পিণ্ডকীর খাইতে দিল, পাকা আম কদলি দিল। নেক্সট প্যারায় দেখুন, ইতিমধ্যে গ্রামের সমস্ত স্ত্রীলোক আসিয়া তাকে ঘিরিয়া রইল, এবং মন্দোদরি গায়ে কি কি পড়েছিল এই জায়গাটা দেখে নিন। গলায় ছিল সোনার হাসুলি, হাতে অঙ্গদ কঙ্কন, কোমরে চন্দ্রহার, পায়ের আঙুলে রূপার চুটকি। আর এখান থেকে বিশেষ কিছু নেই। পরবর্তী পেজে 59 নম্বর পেজে দেখুন, সেকেন্ড স্তবকটাতে, পুরনো মোড়ল একটা গুহায় থাকতেন, তিনি মারা গেছেন, 93 বছর বয়সে তিনি মারা গেছেন। ইনফরমেশনটা দাগান, এবং এখানেই মন্দোদরি চিপিটককে থাকতে দেওয়া হয়। 6 নম্বর পর্বে চলে আসুন। তাহলে এখানে আমরা কি কি পেলাম, যে অজানা দ্বীপে মন্দোদরি এবং চিপিটক একটা নতুন জীবনের সূচনা করছে, এই বিষয়টা আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, 6তে দেখুন, এরপরে হচ্ছে দ্বিতীয় স্তবকের নিচে দেখুন, রাজকুমারীদের কাছে উপস্থিত হইয়া পিঙ্গলা বলিল, রাজগুরু কুর্মদেব বলছে যে পাঠিয়েছেন আপনাদের আশীর্বাদ করতে আসবেন। আচ্ছা, এখানে আমরা জানতে পারি যে পম্পাবতীর মন্দিরে তাকে পুজো দিতে যেতে হবে ইত্যাদি এই ঘটনা। এখানে খুব বেশি মানে ওইভাবে ইনফরমেটিভ কিছু নেই। আচ্ছা, তখন রাজকুমারী কি করলেন, পট্টবস্ত্র পরিহিতা 2 রাজকন্যা বাহির হইলেন, সম্মুখে অসি হস্তে 2 জন প্রতিহারিণী, পিছনে আরো 10 জন। আচ্ছা, এখানে নিচে দাগান এই জায়গাটা, যে মন্দিরের উত্তরে তুঙ্গভদ্রা, দক্ষিণে বামে পম্পা সরোবর, হেমকূট পর্বত। এবার আপনারা মনে রাখবেন কি করে, একটা প্লাস চিহ্ন দিয়ে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করে লিখে নিন। লিখে নিয়ে এবার আপনারা ওভাবে লিখুন যে উত্তরে তুঙ্গভদ্রা, মন্দিরটা আগে লিখুন, মন্দিরটা কোথায়, তার উত্তরে হচ্ছে তুঙ্গভদ্রা, দক্ষিণে বামে হচ্ছে পম্পা সরোবর, হেমকূট পর্বত। এভাবে করে নিন, তাহলে মনে থাকবে। নেক্সট 61 নম্বর পেজে দেখুন, অর্জুন যখন কিল্লাঘাটে পৌঁছলো তখন দ্বীপ্রহরের বিলম্ব নাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো যে এখানে বলরামের কাছে এসেছে এবং দেখা হয়েছে তার, এবং এখানে হচ্ছে ওই মাছ ভাত খাচ্ছে তারা, তুঙ্গভদ্রায় মাছের অভাব নেই ইত্যাদি। খুব বেশি ইনফরমেশন এখানে নেই। তারপরে পরবর্তী পৃষ্ঠাতে আমরা 62 নম্বরে দেখব যে এখানে বলরাম মানে থলিতে সমস্ত জিনিসপত্র নিয়ে অর্জুনের সঙ্গে চলল। আচ্ছা, তারপরে হচ্ছে 7 নম্বরে আমরা, তাহলে এখানে আমরা খুব বেশি কিছু পাচ্ছি না। 6 নম্বরে আমরা তাহলে কি দেখলাম, যে রাজকুমারীরা কি করছে, পম্পাবতীর মন্দিরে পূজা দিতে যাচ্ছে। এছাড়া পেলাম হচ্ছে বলরামের সঙ্গে দেখা করার জন্য অর্জুন কিল্লাঘাটে যাচ্ছে এবং তাকে নিয়ে আবার বিজয়নগরে চলে আসছে। 7 নম্বরের দেখুন 63 নম্বর পেজে, নগরে অগণিত তুঙ্গশীর্ষ দেব মন্দির, কোন মন্দির বীরভদ্রের, কোন মন্দির রামস্বামীর, কোন মন্দির মল্লিকার্জুনের। দাগান কাদের কাদের। নেক্সট বেলায় আসুন, গুপ্তচর গুহামুখ হইতে কিয়দূরে বৃক্ষছায়ায় বসিয়া কি খাইতেছিল, ছোলা ভাজা। একদম লাস্টে দেখুন যে গুপ্তচরের নাম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বেঙ্কটাপ্পা। আমি বোধহয় বেঙ্কট বর্মা বলে ফেলেছিলাম, বেঙ্কট বর্মা। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, বেঙ্কট বর্মা যে আমি বললাম, যে এই ক্যারেক্টারটা আমরা কোথায় পাবো, মানে কোথায় পেয়েছি আমরা, এই নেটের সিলেবাসেই আমাদের রয়েছে, সেটা একটু আমাকে জানাবেন আপনারা। আচ্ছা, আমার নাম হচ্ছে বেঙ্কটাপ্পা। তারপরে এখানে খুব বেশি প্রশ্ন সেরকম কিছু নেই।
একদম নিচে 64 নম্বর পেজের একদম লাস্টে দেখব 3 জন পৌরের মধ্যে একজন মন্দিরের পূজারী, মানে তারা মন্দিরে গেছেন এবং সেখানে কি কি দেখতে পাচ্ছে এই বিবরণ আমরা দেখবো। এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই। এবং মৃদঙ্গ মঞ্জিরায় গান বাজনা চলছে। তারপরে দেখুন 65 নম্বর পেজে 10টি দেহ একসঙ্গে লীলায়িত হইতেছে, 10 জোড়া নূপুর একসঙ্গে ঝঙ্কিত হইতেছে ইত্যাদি। এখানে মঞ্জিরা বাজাইছেন, যিনি কি রাগে গান করছেন? জয়মঙ্গল রাগে কিন্তু গান করছেন। এছাড়া আমরা পাবো হচ্ছে চিরদিনই দাক্ষিণাত্য দেশ নৃত্য গীতাদি কলায় পারদর্শী, সেখানে 6 রাগ 36 রাগিনী। কি কি রাগ মনে রাখবেন? কর্ণাট রাগ, দেশ রাগ, গুর্জর রাগ, জয়মঙ্গল রাগ, এবং পরপর মনে রাখবেন। 2 দণ্ড পরে আরতি শেষ হলো। 8 নম্বর পরিচ্ছেদ তারপরে চলে আসুন। আচ্ছা, এইখানে তাহলে আমরা দেখলাম যে গুপ্তচরকে তার রহস্য ফাঁস হয়ে গেল এবং তারা বলরাম এবং অর্জুন বর্মা কি করলো? পম্পা সরোবর এবং মন্দির দর্শন করতে গেল। 8 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় প্যারাতে আসুন। দ্বিতীয় দিন সন্ধ্যাকালে বিজয়নগরের রাজবৈদ্য দামোদর স্বামী আসলেন। কবে? দ্বিতীয় দিন সন্ধ্যায়। ইনফরমেটিভ। নিচের দিকে দেখুন বয়সে পাণ্ডিত্যে উভয়ই সমকক্ষ। কাদের কথা বলা হচ্ছে? এখানে কিন্তু রসরাজ এবং ইয়ের কথা বলা হচ্ছে, দামোদর স্বামী। নেক্সট দেখুন, তারপরে হচ্ছে তাদের কোহলের বর্ণনা হচ্ছে, কে কি বলছে কোহল সম্পর্কে, এই জায়গাটা দাগিয়ে মোটামুটি দেখে নেবেন। আচ্ছা, বিদ্যুৎমালা এবং মণিকঙ্কনা দ্বিতলেই রয়েছে সবার, এখানে খুব একটা প্রশ্ন নেই। 67 নম্বর পেজে দেখুন, এখানে আমরা দেখব যে প্রত্যেক রানীর সম্পর্কে জানতে পারবো। মধ্যমা দেবী শঙ্কটা কারুর সঙ্গে দেখা করেন না। এখানে আমরা দেখব মণিকঙ্কনা প্রত্যেক রানীর সঙ্গে পরিচয় করতে যাচ্ছেন। তিনি এখানে বলছেন যে দেখা উচিত মানুষরা কেমন। সেখানে শঙ্কটা দেবী তার সঙ্গে পরিচয় হচ্ছে, তারপরে তার বর্ণনা রয়েছে, তারপরে পদ্মালয়ের বর্ণনা রয়েছে। এখানটা জাস্ট খুব বেশি ইনফরমেশন নেই, মোটামুটি মল্লিকার্জুনের বয়স কত, সে দেখতে কেমন, এই বিষয়গুলো রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে সোনার বর রূপার বধূ পাশাপাশি সিংহাসনে বসাইছে। এটা আমরা জানি, মধ্যমা রানী, বরটা কিন্তু সোনার ছিল এবং বধূ হচ্ছে রূপার। তারপরে পদ্মলয়ের কাছে রয়েছেন এবং তার বৈশিষ্ট্যটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যে বয়স 25 বছর, রূপ দেখিয়াও কালসর্প মাথা নিচু করে। কার কথা বলছে? আচ্ছা, এবং বালকের বর্ণনা কি। তারপরে এই জায়গাগুলো একটু দেখে নেবেন। তারপরে 69 পেজে দেখুন। আচ্ছা, বীর বিজয়ের কথা রয়েছে একদম 3 নম্বর পরিচ্ছেদে। দেখুন, পিতার সহিত মহারাজ দেবরায়ের সম্বন্ধ ছিল বিচিত্র। এই প্যারাটা পুরোটা পড়তে হবে, ঠিক আছে? এবং নেক্সট প্যারায় দেখুন, রাজার মধ্যম ভ্রাতা বিজয় রায় ছিলেন অবিমিশ্র যোদ্ধা। প্রসঙ্গত উল্লেখ করা যাইতে পারে বিজয়নগর রাজপরিবারের নামের বৈচিত্র্য ছিল না। হরিহর, বুক্ক, কুমার মানে কম্পন, বিজয়, দেবরায়, এই নামগুলোই কিন্তু বারবার ফিরে ফিরে আসে। তারপরে দাগান, রাজভ্রাতা বিজয় যুদ্ধ করিতে ভালোবাসেন, নিপুণ সেনাপতি। নেক্সট দেখুন, 2 লাইন পরে রয়েছে, মহারাজা দেবরায় এই ভ্রাতাটিকে কেবল ভালোই বাসে না, শ্রদ্ধাও করিতেন। কার কথা বলা হচ্ছে? বিজয়কে। কেন কেন আমরা বলতে পারি এমন অনন্যমনা একনিষ্ঠ যোদ্ধাকে শ্রদ্ধা না করিয়া উপায় নাই, মন্তব্য যুক্তি হিসাবে আসতে পারে। তারপরে রাজ্যের দক্ষিণ প্রান্তে কয়েকজন বিদ্রোহী হিন্দু সামন্ত মানে ইয়ে করার জন্য তিনি ওখানে রয়েছেন। আচ্ছা, রাজধানী হইতে যুদ্ধক্ষেত্র অশ্বপৃষ্ঠে 2 দিনের পথ। পরবর্তী আমরা ইনফরমেশন পাবো, বিজয়নগর রাজ্যে কেবল একজন মহারাজ দেবরায়কে ভালোবাসিতেন না, তিনি হচ্ছেন কুমার কম্পন। কুমার কম্পন ছিল হচ্ছে লোভী, কুটিল, উচ্চাকাঙ্ক্ষী ছিল এবং তার 2 স্ত্রী, একটা কৃষ্ণা দেবী, একটা গিরিজা দেবী। এটুকু ইনফরমেশন এখানে আমাদের জানতে হবে। 9 নম্বরে দেখুন। আচ্ছা, এখানে আমরা তাহলে কি কি জানলাম? এখানে আমরা জানলাম হচ্ছে 2 জন রাজবৈদ্যর কথা জানলাম, তাদের মধ্যে একটা পরিচয় হলো। এখানে দেখা যাচ্ছে মণিকঙ্কনা রানীদের সঙ্গে আলাপ করতে যাচ্ছে, তাদের বর্ণনা ইত্যাদি। 9 নম্বরে দেখুন, একে একে 10 দিন কাটিয়া গেল, প্রথম লাইন। তারপরে এখানে তেমন কিছু নেই। তারপর দেখুন পরবর্তী পৃষ্ঠাতে একদম শেষে, রাজা বলিলেন আহমদ শাহ অনেক দিন চুপ করে আছে, পেজ নাম্বার 72। চুপ করে আছে, এতদিন চুপ করে বসে থাকা ছেলে সে নয়। তার পরের লাইনে দেখুন,
কিন্তু বহমনি রাজ্যে আমাদের যে গুপ্তচর আছে তারা জানাচ্ছে ওখানে যুদ্ধের কোনো আয়োজন নেই, লক্ষণ মল্লপ বলছে। এখানে কতগুলো বাক্য দেখুন গুরুত্বপূর্ণ। দেবরায় বলছেন ওরা ধূর্ত এবং শট কপটতাই ওদের প্রধান অস্ত্র, ওদের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদেরও কপট এবং শট হতে হবে, ধর্মযুদ্ধ করলে চলবে না, যুদ্ধে আবার ধর্ম কি? এই যুদ্ধ নিয়ে না অনেকে অনেক প্রসঙ্গে কথা বলেছেন, সুতরাং দাগাতে হবে। যুদ্ধ কর্মটাই তো অধর্ম, এটা কিন্তু বলছেন দেবরায়। মন্ত্রী কি বলছেন? সত্য কথা, ছলে বলে কৌশলে বিজয় লাভ করাই যুদ্ধের ধর্ম, অন্য ধর্ম এখানে অচল, দাগান। পরে আবার রাজা কি বললেন সেটা, লক্ষণ মল্লপ কি বললেন, আমরা প্রস্তুত আছি। কত সৈন্য আছে আমাদের? 11 লক্ষ সৈন্যের মধ্যে মাত্র 30,000 সৈন্য কুমার বিজয়ের সঙ্গে দক্ষিণে রয়েছে এবং বাকি সব তুঙ্গভদ্রার শতক্রোশ ব্যাপী তার সীমান্তে থানা দিয়ে বসে আছি। ইনফরমেটিভ, দাগাতে হবে। 73 নম্বরে আসুন, আমার পদাতি অশ্বারোহী 2 শ্রেণীর সৈন্যদল আছে। আচ্ছা, এখানে দেখুন একদম নিচের দিকে দেখুন বলছে, আমি অশ্ব চালাতে জানি, কিন্তু আমি আর একটা বিদ্যা জানি মহারাজ, যার বলে ঘোড়ার চেয়েও শীঘ্র যেতে পারি। এটা কিন্তু অর্জুন বর্মা বলছে এবং সে কিভাবে সেটা করতে পারে সে এখানে সেটা দেখাবে। 74 নম্বর পেজে সেই বিষয়টাই রয়েছে, খুব বেশি ইনফরমেশন নেই। একদম পরবর্তী 75 নম্বর পৃষ্ঠাতে চলে আসুন এবং আজকে এখানে দ্বিতীয় পর্বটা শেষ হচ্ছে, আমরা এখানে আলোচনা শেষ করব। পরবর্তী দিন আমরা তৃতীয় চতুর্থ এভাবে পড়ব। আচ্ছা, লাস্ট এখানে দেখুন 75-এ, যুবক বলল বামনদেব দৈবজ্ঞের কাছে হাত দেখাতে গিয়েছিলাম। এটা একজন যুবকের কথা পাচ্ছি, তার কথা বলছে যে তার 7টা বিয়ে হবে, 35টা মেয়ে হবে। সেখানে একজন বলছেন যে শিখিরধ্বজের মন্দিরে পূজা দিলে ছেলে হবে। এবার বামনদেব দৈবজ্ঞের কথা শুনে তারা এবার যাচ্ছেন এবং সেখানে সে কি বলছে ইত্যাদি। এবং বামন পণ্ডিত সে কেমন, এখানটা দাগান। স্থূলকায় পৌর ব্যক্তি, স্কন্ধে উপবিত, মণ্ডিত মুখে, তীক্ষ্ণায়ত চক্ষু, মাথার চারিপাশ খৌড়িত, মাঝখানে সমস্তটাই শিখা। পরবর্তী প্যারায় যান, বলছে যে আগামী শ্রাবণী অমাবস্যার পর আমার কাছে এসো, তখন আবার হাত দেখব, এটা বলছেন। এবং এখানে আর বেশি খুব ইনফরমেশন খুব একটা নেই। তাহলে এইখানে আমরা একদম শেষে কি দেখতে পেলাম, যে অর্জুন সে যে রণপায় যেতে পারে সেই যে বিবরণ সেটা রাজাকে জানালো। এবং এছাড়া কি হলো, অর্জুন বর্মা এবং বলরাম এরা মানে বামনদেবের কাছে যাচ্ছেন, তারা কি বলছেন এই বিষয়টা আমরা দেখতে পাই। আচ্ছা, এর পরবর্তী তৃতীয় পর্ব শুরু হচ্ছে, আমরা পরদিন এই তৃতীয় পর্ব থেকে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গা বুঝে না থাকেন আমাকে কমেন্টে জানান, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।